এটা কোন শহর? এটা কি শহর? এটা Yeah. এটা রাজারহাট গোপালপুর। Um, so, গোপালগঞ্জে আমি আছি। হুম, Okay. অ্যাডজেসেন্ট টু ক্যালকাটা। Yeah. না, গোপালগঞ্জ। আচ্ছা. You can press the red button. We're recording right now? Okay. Um, Hi. Namaskar. Um, uh, my name is Shubho Dostidar. I'm going to be conducting an interview with um, Ms. Mila Shen. The interview will be conducted in Bangla. Um, and right now it is about 7 o'clock in the evening on Wednesday, June 22nd, 2011. So, প্রথম প্রশ্ন যে আমি জিজ্ঞেস করব, যেটা আমি সবাইকে জিজ্ঞেস করি হচ্ছে, আপনার আপনার দেশ কি? আমার দেশ জন্মভূমি বরিশাল, বাংলাদেশে। আমার দেশের গ্রামের নাম জয়শিরকাঠি। আচ্ছা। আর ওই জয়সাক আপনার দেশটা শহরের কি রকম? ওটা একটা গ্রাম ছিল, ছোট গ্রাম, একেবারেই নিতান্তই গ্রাম। সেখানে শহরের কোনো ফেসিলিটিস ছিল না, কিন্তু ছোট্ট একটা, অনেক, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, এদের নিয়ে ওই গ্রামটা ছিল আর কি। সেই ওই গ্রামটা। আপনি এখনই বললেন যে হিন্দু আর মুসলমান ছিল, ওরা একসঙ্গে ছিল নাকি? না, দুদিকের গ্রাম, দুদিকের, মানে গ্রামটার যে একটা অংশ সেখানে সকল যে একটু ভদ্র হিন্দু যারা, তারা থাকতো। আরেকদিকে থাকতো একটা গ্রাম, সেটা শিডিউল কাস্টদের গ্রাম, হিন্দু। আরেকদিকে মুসলিম গ্রাম, তবে মুসলিমরা অত্যন্ত গরিব ছিল। সেখানে দু একজনই ছিল যাদের হয়তো কিছু পয়সা করি ছিল, অধিকাংশই খুব পুয়োর, মানে অত্যন্ত গরিব তারা। এই একদিকে মুসলিম গ্রাম আর একদিকে হিন্দু শিডিউল কাস্ট গ্রাম, তার মাঝখানে ওই তথাকথিত তখনকার দিনের যে ভদ্র হিন্দু গ্রাম, সেই গ্রামে আমি জন্মেছিলাম। আচ্ছা, এটা আমার জন্য নতুন শুনেছি যে আমি জানিনি যে ওইরকম গ্রাম ছিল যে একদিকে হিন্দু আর একদিকে হ্যাঁ, মুসলমান। আমার গ্রামের পূব দিকে মাঠ, পশ্চিম দিকে মাঠ। পূব মাঠের পরে মুসলমান গ্রাম, আর পশ্চিম মাঠের পরে ওই হিন্দু শিডিউল কাস্টদের গ্রাম ছিল। কে, আপনি জানেন যে কে বলেছিল যে হিন্দুরা এখানে থাকবে আর মুসলমানরা এইখানে থাকবে? সে তো অনেক নেতা, মুসলমানদের তো বলে জিন্না বলেছিল এটা, কিন্তু এইসব তো তখন বলেছে। প্রথম সেই দুদেশ হবে এরকম তো সেই জিন্নাই বলেছিল। আমাদের দেশের নেতারাও সেটা মেনে নিয়েছে। আমাদের নেতা তখন যারা ছিলেন তারা তো সেটা স্বীকার পেয়েছেন, তারা তো তাতে আপত্তি করেননি। আচ্ছা। যদিও জিন্না আরও অনেক কিছু চেয়েছিল, কিন্তু সেগুলো না পেয়ে তারপরে যে দুই জাতি নীতি, তার থেকে সে হিন্দু একদিকে মুসলমান একদিকে, এই তত্ত্ব হলো। তারপরে তো কত এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা কত কিছু হলো। আচ্ছা, আমার প্রচুর প্রশ্ন আছে আপনার জন্য, কিন্তু আমি জিজ্ঞেস করি প্রথম, আপনি স্কুলে গেছিলেন? আপনার ছোটবেলা, যখন আমি 13 বছর অবধি গ্রামে ছিলাম, তখন ওই গ্রামের ছোট স্কুল ছিল। সেগুলো তো তখন, এখন থেকে সেটা তো 80 বছর, প্রায় 75-76 বছর আগের কথা। তো ছোট্ট স্কুল, সেরকম অর্গানাইজড না, তবু সেই গ্রামের স্কুলেই তখন আমি ওই 5-6 অবধি পড়েছি, ওখানকার গ্রামের স্কুলে। তারপরে কলকাতায় চলে এসেছি 1940-তে পার্মানেন্টলি, মানে আমরা কলকাতায় চলে আসি। আমার বাবা কলকাতায় কাজ করতেন, সেই জন্য চলে এলাম। তখন থেকে আমার লেখাপড়া যা কিছু
সেগুলো সব হয়েছে। আর যা কিছু পরবর্তীকালের সব কলকাতায়। আর কলকাতায় তাদের আরো পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, আমি এসে তারপরে ওর পরে ম্যাট্রিক পাস করেছি, আইএ পাস করেছি, বিএ পাস করেছি, এমএ পাস করেছি, বিটি পাস করেছি, স্কুলে টিচারই করেছি 35 বছর সে এখানে। আচ্ছা, তাহলে আপনি তাহলে মাস্টার মশাই ছিলেন? হ্যাঁ, স্কুলে? মাস্টারমশাই স্কুলের আম, অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস ছিলাম। আহ, আচ্ছা। আম, কিন্তু আপনি যখন ছোট ছিলেন, আপনি তো কি যে এখন বাংলাদেশ হয়েছে, আপনি তো ওইখানে ছিলেন, কিন্তু আপনি বললেন যে আপনার পুরো আত্মীয় স্বজন 1940-তে আত্মীয় স্বজন বলতে আমাদের তো একটা বাড়ি ছিল বাংলাদেশে, সেখানে আমার ঠাকুমা তিনি থাকতেন, আর দু চারজন চেনা জানা লোক তারা তার তত্ত্বাবধান করতো। আমাদের বাড়িটা রইল ঠাকুমা। আমরা এই পুজোর যে ছুটি হতো সেই সময় আমরা তখনকার বাংলাদেশিদের এই রেওয়াজ ছিল, পুজোর ছুটিতে বাড়ি যাবেই, আমরা বাড়ি যেতাম। আমরা যারা পড়াশুনো করতাম, আমাদের গ্রীষ্মের ছুটি হলে বাবা হয়তো ছুটি নিতেন, তখন গিয়ে মানে বছরে দুবার করে আমরা আমাদের দেশের বাড়িতে যেতাম, এবং আমাদের ঠাকুমা পার্মানেন্টলি ওখানে থাকতেন। অন্য দূর সম্পর্কিত আত্মীয় স্বজনদের সহায়তায় তিনি থাকতেন, আমরা থাকতাম না। আমার বাবা, আমার কাকা, আমাদের পরিবার আমরা কলকাতায় থাকলেও আমাদের দেশের সঙ্গে যোগাযোগটা ঠিক ছিল, আমরা যাওয়া আসা করেছি। সেটা তো 1947-এর পরেই না, 47 পর্যন্ত আমরা আমাদের দেশের বাড়িতে আমি গিয়েছি 47-এ, তারপরে আর আমি যাইনি, কারণ 48-এ আমার বিয়ে হয়ে গেল, আর তখন তো পার্টিশন হয়ে গেছে। তখন আমার বাবা একা গিয়েছিলেন, আমাদের আর কেউ সে দেশে আর যায়নি। কিন্তু আমার ঠাকুমা ছিলেন এবং ঠাকুমা সেই 1950-এ আমাদের ওই ডিস্ট্রিক্টে একটা রায়ট হয়, সেই রায়টের সময় প্রতিবেশীদের সঙ্গে তখনই আর কি ওখান থেকে সব হিন্দুরা চলে আসে, কাস্ট হিন্দু বলতে যাদের বলা হয়, তারা সব চলে আসে। সেই তাদের সঙ্গে আমার ঠাকুমা চলে আসেন এবং এসে অনেক দিন পথে খুব অসুবিধা ভোগ করেন। সেই সময় একটা এক্সোডাস মতন হচ্ছিল, ভীষণ ভিড়, আসতে পারছিলেন না, স্টিমারের পথ, ট্রেনের পথ, অনেক দিন পথে থেকে অসুস্থ অবস্থায় এসে আমার ঠাকুমা পৌঁছলেন যেদিন বিকেলে, তার পরের দিন ভোরবেলা ঠাকুমা মারা গেলেন। আমাদের তারপরের থেকে আমাদের দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। আমাদের যে বাড়িঘর ছিল সেগুলি ওইখানে যাদের থাকতে দেওয়া হয়েছিল আশেপাশের যে শিডিউল কাস্ট পরিবার, তারাই সেগুলো নিয়ে তারপরে ওখানে থেকেছে, আমরা আর কেউ তারপরে যাইনি দেশে। আর আপনারা গভর্নমেন্ট থেকে কোনো টাকা পয়সা না, পাননি? আমার বাবা বললেন যে আমি তো সত্যিকারের রিফিউজি নই, আমি তো চাকরি করি এখানে অনেক দিন যাবত, আমার ফ্যামিলি এখানে, কাজেই আমরা তো এই পার্টিশনের ফলে এখানে শিফট করিনি, কাজেই আমরা কেন রিফিউজি হিসাবে ক্লেম করব টাকা, কাজে আমরা কোনো টাকা বা সুবিধা সুযোগ রিফিউজি হিসাবে কিছুই আমরা ক্লেমও করিনি, পাইও নি। খুব ভালো মানুষের জিনিস বলতে যে হ্যাঁ, আমি হ্যাঁ, টাকা চাই না। এটা তো ওই যে তোমার দাদুর বাবাও তো তাই বলেছিলেন। আচ্ছা, আপনার আপনার এখন হিন্দু আর মুসলমান দুটোই বন্ধু আছে নাকি শুধু? এখন তো এদেশে এসে মুসলমানদের সঙ্গে তার মেলামেশার সুযোগ পাইনি, তবে আমার ছোটবেলার যে অভিজ্ঞতা সেটা তো বললাম, ওই যে গরিব মুসলমানদের গ্রাম ছিল, তাদের কখনো কিন্তু কোনো রকম আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনে হয়নি, তাদের মনে হয়নি যে তারা আমাদের পছন্দ করে না। বরং আমরা যখন চলে আসছি দেশ ভাগের পরে, খুব গরিব যারা অনেক সময় আমাদের বাড়িতে এসে কাজ করে দিয়ে তারা পয়সা করে নিয়ে যেত, সেই সব
মেয়েদের দেখেছি কান্নাকাটি করেছে, বললো তোমরা চলে যাচ্ছ দেশ থেকে, তোমাদের সঙ্গে তো আমাদের একটা মনের যোগ ছিল, তোমরা আমাদের সাহায্য করতে, আমরা তোমাদের কাছে যেতাম, কাজেই সে তোমরা চলে যাচ্ছ, আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার ছোটবেলা দেখেছি আমাদের ওই ঠাকুমা হয়তো একজন মুসলমান আমাদের বাড়ির মধ্য দিয়ে যাচ্ছে, তাকে ডেকে বসতে বলতেন, বলতেন ওকে একটা পিড়ে দাও, ও একটু বসুক। এইভাবে আমাদের সঙ্গে কিন্তু ওদের সম্প্রীতির সম্পর্কটা ছিল যতদিন আমরা দেশে থেকেছি। কেউ কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা করেনি বা কখনো আমাদের সঙ্গে তাদের ঝগড়াঝাটি হয়নি। ওরা খুব গরিব ছিল অবশ্য, সেটা ঠিকই। যাই হোক, এরা তো মানুষ। হ্যাঁ, তাহলে আপনার কথাটা শুনে আমি শুনছি যে পার্টিশন, যে মুসলমান হিন্দু বন্ধুরা ছিল ওদেরকে ভাঙিয়ে দিয়েছে। তারপরে একটা আমি মনে- আরেকটা ছোট্ট ঘটনা বলছি। হ্যাঁ, বলো। আমার এক বোন আছে, সে বাংলাদেশ গিয়েছিল, ধরো এখন থেকে 10 বছর আগে আমাদের বাড়ি গিয়েছিল। তারপরে ও বলল, ও যখন আমরা যখন দেশ ছেড়ে চলে এলাম 47-এর পরে, তখন ও খুব ছোট ছিল, কিন্তু ওই যে মুসলমান গ্রাম, সেখান থেকে ছোট ছোট ছেলেপুলেরা আমাদের বাড়িতে আসতো, আশেপাশের ওই শিডিউল কাস্ট গ্রাম থেকে আসতো, ওকে চিনতো, বলে আমাকে দেখে না সব ওই দিকের গ্রাম থেকে সব ছুটে আসছে। সে এসে বলে, তার মধ্যে একটি ছেলে বলছে যে আমাকে চিনতে পারো, বলে ও দেখেছি মুসলমান ছেলে আমাদের বাড়িতে আমার ছোটবেলা আসতো, ওইখানে দাঁড়িয়ে আমরা খেলতাম, ও খেলতো, দেখেছি। বলে উৎসুক হয়ে যে তুমি এসছো বলে ছুটে এসছে, বলে এক বুড়ি এসছে ছুটতে ছুটতে, সে মুসলমান, সে এসে আমার নাম করছে, বলছে তুমি কি অমুক, মানে আমাদের সে চিনতো। দেখো সে কত বছর পরে, পার্টিশন হয়ে গেছে অনেক বছর পরে, তো এখন থেকে 10 বছর আগে, তো অনেক বছর, তবু কিন্তু তারা এইখানে অতীতে যারা ছিল তাদের সঙ্গে সম্পর্কটা ভুলেনি। এটা খুব কষ্টের কথা। তাদের খুব যে এই পার্টিশনটা যেটা ভালো হওয়ার কথা, জিনিস করার কথা ছিল, তাদের বন্ধুদেরকে ভাঙিয়ে দিচ্ছে। তো আমার তো মনে হয় যে পার্টিশন না হলে এর থেকে ভালো সম্পর্ক থাকতো। আচ্ছা, আপনি পড়তে শুরু করেছিলেন, কিন্তু আমি জানি অনেক আরো বলার আছে। আপনার আপনার ঠাকুমার কথা শুনেছি, কিন্তু আপনার আর সব আত্মীয় স্বজন কেউ বাংলার থেকে কিছু হয়েছিল বা হয়তো সেগুলো আমাদের আর তো খুব নিকটাত্মীয় বিশেষ ছিল না, শুধু ওই কলকাতায় বসে 2-1টা গুজব শুনতাম যে অমুকের রা ছিল হিন্দু, ওরা ওদের কাউকে মেরেছে, এরকম দূর সম্পর্কের আত্মীয় কারুর হয়তো জামাই বাই, এরকম একটা গুজব এরকম শুনেছি। এছাড়া আমার মানে বাস্তব অভিজ্ঞতা আমার ওই ঠাকুমার, যে ওই পার্টিশনের ফলে তাকে মানে দাঙ্গা হলো, তার ফলে চলে আসতে হলো, এবং পথের কষ্টে এসেই তিনি পরের দিন মারা গেলেন। এইটা আমাদের জীবনেরই, কিন্তু খুব দাঙ্গায় কেউ খুন হয়েছে আমাদের খুব চেনা জানা, এটা আমার মনে পড়ে না। ওটা লোকের মুখে হয়তো এর কথা ওর কথা শুনেছি, কিন্তু সেটা ঠিক আমাদের নিজেদের কেউ মনে হয় না। নিজের ঠাকুমা তো, ওই ঠাকুমার মৃত্যুটাই আমাদের কাছে একটা পার্টিশনের ক্ষতি। আপনি বলেছিলেন যে আপনি যেতেন বাংলাদেশ, কি হচ্ছে এখন বাংলাদেশ প্রায় 2 বছর অন্তর অন্তর, বছরে 2বার আমরা যেতাম। আচ্ছা, বছরে 2বার, কিন্তু পার্টিশনের পরে আর যাইনি। আচ্ছা, কারণ পার্টিশনের পরে ওই 47-এ পার্টিশন হলো তো 15ই আগস্ট, তারপরে মানে দেশ স্বাধীন এবং দেশ ভাগ হলো, তারপরে আমি গেলাম ওই পুজোর সময় 47-এ, আর যাইনি। আচ্ছা, কেন জানি জানি, কারণ তারপরে তো আর
48-এ, তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি তো অন্য ফ্যামিলিতে চলে গেছি। মনে ঢোকেনি? না, আমার বাবা মাও তারপরে আর, আমার মাও যেতে পারেননি আচ্ছা। তখন। আর বাবা গিয়েছিলেন, ঠাকুমা ছিল বলে, কিন্তু আমাদের ফ্যামিলি আর তখন যেতে পারিনি। তারপর ঠাকুমা তো মারা গেলেন, আর কেউ যায়নি। আমাদের কথা তো হলো পার্টিশন, বাংলাদেশ, ইন্ডিয়া, or ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল, কিন্তু আম, বেশিরভাগ কথা যেটা বেরোলো হচ্ছে হিন্দু আর মুসলমানের ওপরে। আপনার কি মনে হয়, আম, আপনি কি দেখেছেন আগে যখন আপনি ছোট ছিলেন আর এখন কেমন পৃথিবীটা আছে, আপনার মনে হয় যে হিন্দুরা আর মুসলমানরা একসঙ্গে থাকতে পারবে? আমার তো মনে হয় না থাকতে পারার কারণ নেই। কারণ ধরো, মুসলমানদের কেন দোষ দেব? আমি তো কলকাতায় ছিলাম, যখন কলকাতার ওপরে বড় দাঙ্গা হয়েছে, তখন হিন্দুদের যে নিষ্ঠুরতা সেটা আমি সচক্ষে দেখেছি। তো আমরা হিন্দু পাড়ায় থেকে যে দেখেছি হিন্দুরা কত নৃশংস হতে পারে, তাহলে আমি কেন মুসলমানদের শুধু দোষ দেব যে তারা খারাপ, তাদের সঙ্গে থাকা যায় না? দারুণ মন আছে। হুম? দারুণ মন আছে যে আপনি যেটা আমি বাস্তবে দেখেছি, অস্বীকার করি কি করে বলো? সেই জিনিসগুলো তো আমার মনের মধ্যে আছে। আমি মুসলমান পাড়ায় গিয়ে মুসলমানদের অত্যাচার দেখিনি, সেগুলো শুনেছি। কিন্তু আমি হিন্দু পাড়ায় থেকে হিন্দু যারা ভদ্র তাদের যে সমস্ত নিষ্ঠুরতা দেখেছি, সেগুলো তো আমি ভুলতে পারি না। কাজেই আমার মনে হয় আমাদের মধ্যেও নিষ্ঠুরতা আছে, এবং মুসলমানদের মধ্যেও থাকতে পারে, আছে, ছিল। কাজেই এই সব নিয়ে থাকা যায় না দুটো সম্প্রদায়, এটা আমি মনে করি না। ভালোও আছে, মন্দও আছে। তারা এখন কি এই যে পার্টিশন হয়েছে, এখনো কি আমরা ভালো আছি? তুমি বলো, এখানে একটা সম্প্রদায়, ওখানে একটা অমুক যে যে উঠেছে। এই পাকিস্তানে বলো, পাকিস্তানে তারা তো মুসলমান, তারা কি ভালো আছে? তাদের তো কত রকম ভাগ হচ্ছে না, অমুক একটা, এটা একটা, সেটা একটা। কাজেই এই ভাগাভাগিটাতে ভালো কি হয়েছে? আমার তো মনে হয় না। তাহলে যদি আমি প্রশ্নটা করতাম, আমাদের হিন্দুদের এখানে সন্ত্রাসবাদ, এটা ওটা ইন্ডিয়াতে হচ্ছে না, নানা রকম, আমরা কি সুস্থ থাকতে পারছি? তাহলে আপনার মনে হয় যে কেউ একজন আছে যে পার্টিশন হচ্ছে ওদের জন্য ভালো হয়েছে, যেমন একটা একটা রকমের লোক বা হিন্দু বা মুসলমান বা কেউ আছে যার জন্য পার্টিশন ভালো হয়েছে? সেটা তো আমার মনে হয় না পার্টিশন হয়ে কারুর ভালো হয়েছে, এটা আমি অন্তত মনে করতে পারি না। কারণ আমরা তো ছিলাম, ভালোই ছিলাম। হ্যাঁ, পার্টিশনের আগে আমরা তো মন্দ ছিলাম না। আচ্ছা। সেই সময় তো আমাদের জীবনযাত্রা অনেক সহজ সরল ছিল, স্বচ্ছন্দে চলাফেরা করেছি, এর থেকে তো খারাপ থাকিনি। দেশ ভাগ হয়ে কি আমরা এখনো কি খুব ভালো আছি? রোজ তো খুনোখুনি, মারামারি হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আমি বলতে পারি না, আর আমি মনে হয় অনেক লোক না, এটা চিন্তা করার ব্যাপার তো। হ্যাঁ, একটা জিনিস, একটা প্রশ্ন যে আমি জিজ্ঞেস করেছিলাম ছিল, যদি আপনার মনে হয় যদি হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারে, আর আপনি বললেন যে থাকার কোনো কোনো জিনিস নেই যেটা বলে যে ওরা থাকতে পারে না, কিন্তু যেটা আপনি দেখছেন পৃথিবীতে হচ্ছে এখন, যেমন পৃথিবীটা আছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, সব সব মিলে নিয়ে এখন যেটা আপনি দেখছেন, আপনার মনে হয় যে যেমন হিন্দু আছে আর যেমন মুসলমানরা আছে, ওরা ওইরকম করে একসঙ্গে থাকতে পারবে, নাকি কিছু পাল্টাতে হবে? না, আমি একসঙ্গে থাকতে পারে মানুষের মন যদি বদলায়,
আসল ব্যাপারটা তো হলো তাই, যে মানুষের মনটাই তো সব থেকে বড় ফ্যাক্টর না। সে মানুষ যদি, আমি আমার প্রশ্নটা এখানটায় যে এখনো তো প্রতিনিয়ত দেখছি যে আমাদের এখানে প্রত্যেক দিন সমস্ত জায়গায় খুন হচ্ছে, এই এই দল ওকে মারছে, ওই পার্টি ওকে করছে, এরকম ভাবে তো চলছে। তো এরা তো প্রত্যেকে প্রত্যেকের শত্রু হচ্ছে। এর মধ্যে দেখবে হিন্দু হিন্দুকে মারছে, মুসলমান মুসলমানকে মারছে। তবে যদি শুধু দুটো জাতি একসঙ্গে থাকতে পারবে না এই হিসাবে ভাগাভাগি হলে এসব মারামারির তো কোনো প্রশ্নই আসতো না। তাহলে তো হিন্দুদের, হিন্দু এখানে আমরা বলেছিলাম আমরা সেকুলার, এখানে হিন্দু মুসলমান থাকতে পারবে, আমরা সেইভাবে নিয়েছিলাম। ওরা বলেছিল যে আমরা মুসলিম রাষ্ট্র, মুসলমান থাকবে। পাকিস্তানে তো রোজ মারামারি হচ্ছে। বাংলাদেশ এখন একটু শান্ত হয়েছে, কিন্তু এর আগে তো বাংলাদেশে অনবরত নিজেদের মধ্যেই তো খুনোখুনি হয়েছে মুসলমানদের মধ্যে। তাহলে বলো যে এটা হিন্দু আর মুসলমানের ব্যাপার নয়, ব্যাপারটা হলো অন্য দিকের। কাজেই আমার মনে হয় মানুষের মন যদি ভালো হয়ে যায় তাহলে হিন্দু মুসলমানটা কোনো বাধা নয়, যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক একসঙ্গে থাকতে পারে। আচ্ছা, আম, তাহলে আমার শুধু একটা প্রশ্ন শেষ করার আছে আপনার জন্য। আর ওইটা হচ্ছে, কিছু আছে যে আমি আপনাকে জিজ্ঞেস করিনি বা বা আম, বা আপনি বলতে পারেনি, যে আপনি বলতে চান আমাকে? আমাকে কিছু আছে যে আপনি না, আমি মোটামুটি আমার যা বলার, এই পার্টিশন, হিন্দু মুসলমান একসঙ্গে থাকা, এগুলির ব্যাপারে আমার যা বলার আমি মোটামুটি বলেছি। আর আমার বিশেষ কিছু এর থেকে বলার নেই। শুধু এইটুকুই যে আমি ছোটবেলার অনেকটা সময় বাংলাদেশে কাটিয়েছি এবং সেখানে মুসলমানও ছিল, হিন্দুও ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে যদি অন্য কোনো বাইরের কোনো না থাকতো, বাইরের থেকে কোনো রকম উস্কানি না থাকতো, তাহলে হিন্দু মুসলমানরা ঠিক থাকতে পারতো একসঙ্গে। কিন্তু বাইরের বাইরের সেটা অন্য ধরনের ব্যাপার, অনেক স্বার্থ ছিল, হয়তো তারাই এসব করিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে ইন্টারভিউ করার জন্য। আর অনেক ধন্যবাদ। আমার বাংলাটা আমি জানি আমার বাংলাটা ভাঙা ভাঙা, না, সে তুমি সেটা তুমি যে এই বাংলা বলছো, তোমার দাদু তো বলতো যে ওরা কি ইংরেজি বাংলা জানে। আমি বললাম হ্যাঁ, ওদের মা ওদের বাংলা শিখিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আবার বলছি অনেক ধন্যবাদ। আর আপনাকে এটা ধন্যবাদের, তুমি ধন্যবাদ দিচ্ছ সেটা তুমি জানি, তবে আমার মনের কথাটা আমি অনেকদিন বাদে বলতে পারলাম, এটাও আমার ভালো লাগছে তোমার কাছে। আচ্ছা, তাই জন্য আমরা এটা করছি। অনেক লোক বললো আমাদের যে ওদের কোথাও ছিল না এরকম জিনিস বলার না, জন্য। ধরো যারা পার্টিশনের পরে অনেক সাফার করেছে তাদের অ্যাটিটিউড আমার থেকে অন্যরকম হবে। আমি তো আমার দেশটা হারিয়েছি, বাড়িটা হারিয়েছি, এইটুকু ছাড়া আমাদের তো আর কোনো বাস্তব কষ্ট যেটা সেটা তো হয়নি, কারণ আমরা এখানেই থাকতাম, এখানে পড়াশোনা করেছি, পরে চাকরি বাকরি করে এখানেই পেয়েছি। তবে রিফিউজি হিসাবে কোনো সুবিধা তো আমরা নেইনি, পাই, সেগুলি আমাদের দরকারও হয়নি। কিন্তু যারা ধরো ক্যাম্পে এসে থেকেছে, অনেক সাফার করেছে, তাদের অ্যাটিটিউডটা আমার থেকে অন্যরকম হবে। কিন্তু আমি এইটুকু বলছি আমার নিজস্ব, যে সত্যি সত্যি এই পার্টিশনটা যদি না হতো তাহলে খুব ক্ষতি হতো বলে মনে হয় না দেশ স্বাধীন হলে। আচ্ছা, আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে। আর আপনাকে দেখাবো একটু পরে। আপনি কি বললেন?